ডাক্তার যখন রোগশালা থেকে ভুল ওষুধ প্রয়োগ করেন তখন রোগী তো সুস্থ হয় না, বরং আরও মৃত্যুর দিকে ঢলে পড়ে। আর্জেন্টিনার অর্থনীতি গত 100 বছর ধরে সেই ভুল চিকিৎসার শিকার। কখনো অতি জনকল্যাণমূলক পেরোনিজম, আবার কখনো নিষ্ঠুর শক থেরাপি। যেখানে আর্জেন্টিনার মাথাপিছু আয় একসময় ফ্রান্সের চেয়ে বেশি, ইটালির চেয়ে দ্বিগুণ, ইউরোপীয় অভিবাসীরা আমেরিকায় না গিয়ে আসতেন আর্জেন্টিনার বুয়েনাস আইরেসে, সেই আর্জেন্টিনায় আজ 9 বারের ঋণ খেলাফি। কড়া নাড়ছে IMF-এর দরজায়। রাজধানীর রাস্তায় লাখো মানুষ ধর্মঘটে বসেছে। কেন এমন একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হঠাৎ এমন অস্থিরতার মাঝে? আজকের ভিডিওতে সেটি আলোচনা। চলুন শুরু করা যাক। আর্জেন্টিনার সম্পদ ছিল মাটির উপরেই। পাম্পাস পৃথিবীর সবচেয়ে উর্বর কৃষিজমির একটি। গরুর মাংস আর গম রপ্তানি করা হতো ইউরোপে। অর্থ আসতো অনায়াসে। চাষ করো, রপ্তানি করো আর অর্থ কামাও, এভাবে চলছিল দেশটি। কিন্তু এই সহজ সম্পদের মধ্যেই লুকিয়েছিল প্রথম বিপদ। যখন মাটি থেকে সবকিছু পাওয়া যায়, তখন কারখানা বানানোর দরকার কি, গবেষণাই বা বিনিয়োগের প্রয়োজন কি? অর্থনীতিবিদরা একে বলেন রিসোর্স ট্র্যাপ বা সম্পদের ফাঁদ। এলিটরা জমির মালিক হলেন ঠিকই, কিন্তু শিল্পের নির্মাতা হতে পারলেন না। দেশ আয় করল ঠিকই, কিন্তু তৈরি করতে শিখল না। 1940-এর দশকে হুয়ান প্যারন নামক এক ব্যক্তি ক্ষমতায় এসে কল্যাণকর রাষ্ট্রের ধারণা দেন। তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে। তিনি কলকারখানাগুলোকে জাতীয়করণ করেন, গরিব মানুষদেরকে ভর্তুকি প্রদান এবং সরকারি চাকরিতে নিয়োগ দেন। ফলে সাধারণ মানুষের হাতে অর্থ এলো, তাদের জীবনমান উন্নত হলো। সমস্যা দেখা দেয় যখন তারা এই বিশাল খরচ মেটায় তৎকালীন গরু এবং গম রপ্তানি থেকে। নতুন উদ্ভাবন বা শিল্পায়নের দিকে নজর না দিয়ে প্রাকৃতিক সম্পদের উপর তারা বেশি নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্ববাজারে যখন গরু ও গমের দাম কমে গেল, তখন আর্জেন্টিনার আয়ও কমে আসলো। কিন্তু সরকার তাদের বিশাল খরচ বা ভর্তুকি কমাতে পারল না, কারণ মানুষ সুবিধায় অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে খরচ কমালে জনগণ বিদ্রোহ ঘোষণা করতে পারে, এমনকি সরকারের পতনও করতে পারে। এই ভেবে সরকার আর তা করল না। সরকারের আয় কম ছিল ঠিকই, কিন্তু জনগণের পাওনা তো পরিশোধ করতে হবে, তাদের বেতন তো চালাতে হবে। তাই সরকার বাধ্য হয়ে বিদেশি ঋণ নেওয়া শুরু করে এবং নতুন করে টাকা ছাপাতে শুরু করে। এভাবেই মূল্যস্ফীতি আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। যখন ব্যাংকগুলোর টাকা প্রায় শেষের পথে, তখন সরকার নতুন একটি আইন জারি করল। সাধারণ মানুষ চাইলেই তাদের ব্যাংকের জমানো টাকা তুলতে পারবে না, তুললেও তা সীমিত আকারে তুলতে পারবে। সাধারণ মানুষ এত কষ্ট করে জমানো টাকা ব্যাংকে জমা রাখলো, সেই টাকায় যখন নিজেরা তুলতে পারতেছিল না, তখন সরকারের প্রতি তাদের আস্থা হারিয়ে যাচ্ছিল। 2023 সালের ডিসেম্বর মাস, এক উদ্ভট অর্থনীতিবিদ, যিনি টেলিভিশনে চিৎকার করে লাইভ শো করতেন, তিনি হঠাৎ প্রেসিডেন্ট হয়ে গেলেন। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন মূল্যস্ফীতি ছিল 200%-এরও বেশি। 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল। মানুষ বিরক্ত ছিল, মানুষ চাইছিল একটি পরিবর্তন হোক। তারই ফল হিসেবে তিনি ক্ষমতায় আসেন। হাভিয়ের মিলেই ক্ষমতায় এসে যা করলেন তা আর্জেন্টিনার ইতিহাসে নজরবিহীন। তিনি প্রথম রাতেই আর্জেন্টিনার পেসোকে 50% অবমূল্যায়ন করলেন, যা আমদানির ক্ষেত্রে পণ্যের মূল্য দ্বিগুণ হয়ে যায়। স্বল্প মেয়াদে এটি মূল্যস্ফীতি ঘটালেও হাবিয়ে চ্যালেঞ্জ করেছিলেন ভবিষ্যতে এটি স্থিতিশীল হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি সরকারি মন্ত্রণালয়গুলো কমিয়ে প্রায় অর্ধেকে নিয়ে আসেন। হাজার হাজার সরকারি চাকরি বাতিল করে দেন। ভর্তুকি দেওয়া অনেকাংশে কমিয়ে দেন, যার দরুন যেখানে 2023 সালের ডিসেম্বর মাসে মাসিক মূল্যস্ফীতি ছিল 25%, সেখানে 2025 সালের মে মাসে এসে মাসিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 1.5%, যা গত 8 বছরের ইতিহাসে সর্বনিম্ন। আনন্দে তার সমর্থকরা উল্লাস করে। পরবর্তী মিড টার্ম নির্বাচনে তার দল 40%-এর মতো ভোট পায়। 2026 সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 2.9%, যা বার্ষিক হিসেবে 40%-এরও বেশি। এরপরই ঘটে আরও একটি বিব্রতকর ঘটনা। আর্জেন্টিনার পরিসংখ্যান সংস্থা ইনডেক্স মূল্যস্ফীতি পরিমাপের পদ্ধতি আপডেট করতে চেয়েছিল, কারণ তারা 2004 সালের জরিপ অনুসারে হিসাব করে আসছিল। তাদের মনে হয়েছিল বর্তমান সময়ে মূল্যস্ফীতির পরিমাপ আরও বাড়তে পারে। মিলেই সরকার তাদের এই আপডেট বন্ধ করে দেয়, যতক্ষণ পর্যন্ত না মূল্যস্ফীতি তাদের নিয়ন্ত্রণে আসে। প্রতিবাদে ইনডেক্স প্রধান পদত্যাগ করেন। এই প্রেক্ষাপটে মিলেইয়ের সবচেয়ে বড় পদক্ষেপ শ্রম সংস্থান বিল। সরকার বলছে এটি আধুনিকায়ন, কিন্তু শ্রমিক ইউনিয়নগুলো বলছে শ্রম অধিকারের উপর 50 থেকে 70 বছরের ভিতর এটি সবচেয়ে বড় আঘাত। কি আছে এই বিলে, চলুন জেনে নেওয়া যায়। প্রথমত, কর্মঘণ্টা 8 ঘন্টার বদলে 12 ঘন্টা করা হয়েছে। চাকরিজীবীদের যেই ছাঁটাই ভাতা দেওয়া হয় তা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।
সাধারণ মানুষের ধর্মঘট করার অধিকার সীমিত করা হয়েছে। আর্জেন্টিনার বৃহত্তম ট্রেড ইউনিয়ন ফেডারেশন বা সিজিটি বলছে এই বিলটি শ্রমিককে দুর্বল করছে, মালিক পক্ষকে শক্তিশালী করছে। ইতিমধ্যে গত 2 বছরে 21,000 কোম্পানি বন্ধ হয়েছে, 2 লক্ষ চাকরি নষ্ট হয়েছে। এই বিলটি পরিস্থিতি আরও খারাপ করবে। ইতিমধ্যে বিলটি সিনেটে পাশ হয়েছে, প্রতিনিধি পরিষদে এটি নিয়ে বিতর্ক চলছে। 1910 সালে যেই দেশটি বিশ্বের সেরা ধনী দেশগুলোর একটি ছিল, আজ সেই দেশটি 9 বারের ঋণখেলাপি। ঋণের জন্য ঘুরছে আইএমএফের দরজায়। দেশের সাধারণ নাগরিকেরা নিজেদের পরিবারের চাহিদা মেটাতে ঋণ নিচ্ছে বা ক্রেডিট কার্ড ব্যবহার করছে। আপনার কি মনে হয় আর্জেন্টিনা কি পারবে আবার মাথা উঁচু করে দাঁড়াতে? মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।